আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব। অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল। এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা। সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম। আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া,
এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল, যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি, যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো, তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল। এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয়, তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল,
কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম। আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম। ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। অঞ্জু আর সাগরের পরিবার দিল্লির কাছে গোপালপুর নামের এক গ্রামে থাকত। ওর মা স্কুলে আয়ার চাকরি করত, আর বাবা অসুস্থ হওয়ার জন্য বাড়িতেই থাকত। অঞ্জু, রিমোট দে। আমি ফাইট দেখছিলাম, তুই মাঝখানে কোথা থেকে এলি? বাবা দেখো না, আমি জল খেতে গেছিলাম, সেই ফাঁকে ও রিমোট নিয়ে নিয়েছে। বাবা, ও 2 ঘন্টা ধরে ফাইট দেখছে, আমি রিমোট দেব না। তোর যত বাজে বাজে সব নাটক রোজ হয়, একদিন না দেখলেই বা কি হয়? নিজেদের মধ্যে ঝগড়া না করে এক এক করে নিজেদের জিনিস দেখে নাও। তোরা দুজন আবার লড়াই শুরু করেছিস। মা, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? স্কুল কি আজও বন্ধ? হ্যাঁ বাবু, স্কুল আজ আবার বন্ধ। জানি না কবে খুলবে। মনে হয় এই চাকরি ছাড়তে হবে। আজ তোরা কি খাবি বল? মা, আজ রাজমার ভাত খাবো। আপনার হাতে রাজমা ভাত খেতে খুবই ভালো লাগে। কিছুদিন পর অঞ্জু আর সাগরের মার চাকরি চলে গেল। এবার কি হবে মা? আমরা কি না খেয়ে মরে যাব? না সোনা, এমন বলে না। আমরা নতুন কিছু কাজ খুঁজবো। মা, দিল্লি গেলে কেমন হয়? রাজমা আর ভাতের দোকান খুলবো ওখানে। আমার বন্ধু রাজুর বাবার দিল্লিতে ছোলে ভাটুরার দোকান আছে। রাজু বলছিল ওর বাবা প্রতি মাসে 40,000 টাকা করে রোজগার করে। কিন্তু বাবা, বাড়িতে তোর বাবাকে কে দেখবে? মা, তুমি সাগরকে নিয়ে দিল্লি চলে যাও, আমি বাবার দেখাশোনা করব। সাগর আর তার মা দিল্লি পৌঁছায়। ওরা একটা ঠেলা বানায় আর একটা ব্যস্ত রাস্তায় রাজমা ভাত বেচতে শুরু করে। মা রাজমা ভাত বানাতো আর সাগর লোকজনকে খাওয়াতো।
আসুন, সুস্বাদু রাজমা ভাত খেয়ে যান, মাত্র 20 টাকা প্লেট। আসুন, রাজমা ভাত খেয়ে যান। কিছুদিনের মধ্যেই সাগরের ঠেলার কাছে রাজমা ভাত খাওয়ার জন্য ভিড় জমা হতে থাকে। সাগর আর ওর মা যেখানে নিজেদের ঠেলা দাঁড় করাতো তার ঠিক পেছনে একটা নিরামিষ হোটেল ছিল। হোটেলের মালিক সুমন রেড্ডি যখন দেখল যে হোটেলের সামনে এক রাজমা ভাত বিক্রি করার ভালো রোজগার করছে, তখন তার ঈর্ষা হতে লাগলো। যদি এই মহিলা আর তার ছেলে রাজমা ভাত বেচে এমন কামাতে পারে, তাহলে ওরা একদিন আমার মতো হোটেলও খুলে ফেলবে। আমার যে করেই হোক এদের ব্যবসা বন্ধ করতেই হবে। একদিন সুমন রেড্ডি সকাল সকাল নিজের এক চেনা পুলিশ নিয়ে সাগরের ঠেলার কাছে এলো। নিজেদের ঠেলা এখান থেকে সরাও। তোমার আমার হোটেলের সামনে ঠেলা লাগিয়েছো আর তোমরা রাস্তাও জ্যাম করছো। সাগর আর তার মা ঠেলা সরানোর আগেই সুমন ওদের ঠেলায় লাথ মারে আর ঠেলা কিছুটা এগিয়ে উল্টে যায়। সুমনের সাথে একটা পুলিশও ছিল, সেই জন্য সাগর আর তার মা সুমনকে কিছুই বলতে পারে না। ওরা চোখে জল নিয়ে থমকেই থাকে। মা, আমি এক্ষুনি গিয়ে সুমনের দাঁত ভেঙে দেবো। না বাবু, এটা শহর, আমাদের গ্রাম নয়। পুলিশ তোকে ধরে ফেলবে। আইন সব সময় বড় লোকেদের থেকেই থাকে। আমরা অন্য কোথাও না হয় ঠেলা লাগাবো। ঠেলা পড়ে যাওয়ার দরুন সব রাজমা ভাত মাটির সাথে মিশে নষ্ট হয়ে গেছিল। মা, আমাদের নতুন রাজমা আর চাল কিনতে হবে। রাস্তায় একজন রাজমা আর চাল বেচতে আসে। দাদা, রাজমা আর চালের দাম কত? নিয়ে নিন দিদি ভাই, আপনার জন্য কম করে দেব। সাগর আর ওর মা একসাথে 20 কিলো রাজমা আর 20 কিলো চাল কিনে নেয়। পরের দিন যখন ওরা রাজমা ভাত বানিয়ে এক কাস্টমারকে দিল, তখন কাস্টমার বলল, আপনার রাজমা ভাতে চিকেনের গন্ধ পাচ্ছি। রাজমা ভাতে চিকেনের স্বাদ? এটা কি করে হয়? সাগর আর ওর মা রাজমা আর ভাত খেয়ে দেখে। তাদেরও মনে হয় যেন সুস্বাদু চিকেন খাচ্ছে। মানুষের মধ্যে রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা ছড়িয়ে পড়ে আর দূর দূর থেকে মানুষ সাগরের ঠেলায় এসে রাজমা ভাত খেতে থাকে। ভিড় এত বেড়ে যায় যে ওরা অঞ্জুকেও ডাকতে বাধ্য হয়। মাত্র 20 টাকার রাজমা ভাতে চিকেনের স্বাদ? কে না ছাড়তে চাইবে এটা? রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা সুমনের কানেও পৌঁছয়। এরা নিশ্চয়ই চালাকি করে রাজমা ভাতে চিকেন মেশাচ্ছে হয়তো। আমিও আমার খাবারে লুকিয়ে চিকেন মেশাবো, আর তাহলে আমার বিক্রিও অনেক বেড়ে যাবে। সুমনও নিজের শুদ্ধ নিরামিষ খাবারে চিকেন মেশাতে থাকে। একদিন এক বড় রাজনৈতিক দলের নেতা সুমনের হোটেলে খাবার খেতে আসে। সে খাবারে চিকেন পায়। এই হোটেলের মালিক, এটা কি? তুমি আমার খাবারে চিকেন মিশিয়ে আমার ধর্ম ভ্রষ্ট করছো। নেতা সুমনকে ধরে খুব পেটায় আর সুমনের হোটেল বন্ধ করিয়ে দেয়। ওদিকে সাগরের ঠেলাতে ননভেজ খাওয়ার লোক বেড়েই চলেছিল। অবশেষে বাধ্য হয়ে সুমন সাগরের মায়ের কাছে পৌঁছলো। দিদি ভাই, আমি আপনার সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমার হোটেল আর চলছে না। আপনি যদি আমার হোটেল কিনে নেন, আমি খুব খুশি হব। আমি এখান থেকে চলে যাব আর অন্য কোথাও গিয়ে আবার নতুন করে হোটেল খুলব। সাগর আর তার মা সুমনের হোটেল কিনে নিল। মা, আমাদের যা কিছু সব ওই লোকটার জন্যে, যে আমাদের জাদুর রাজমা আর চাল দিয়েছিল। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। মনে হয় উনি ভগবানেরই দূত, আমাদের জন্য পাঠিয়েছেন ভগবানেরই দূত। মা, ভগবানের দূত কি বাস্তবে হয়? জানি না মা, কিন্তু অনুভবে তো মনে হয় যে হ্যাঁ, ভগবানের দূত হয়। মিরপুর গ্রামে হরি সিং নামের একজন ময়রা থাকতেন।
হরি সিং এর কাছে একটা মোটা তাগড়া গরু ছিল, যে একদিনে 50 লিটার দুধ দিত। হরি সিং ওর গরুর দুধ দিয়ে দেশি ঘি তৈরি করত আর শুদ্ধ দেশি ঘি দিয়ে মিষ্টি বানাতো। শুদ্ধ ঘিয়ের তৈরি মিষ্টি বলেই গ্রামের লোকেরা হরি সিং এর দোকান থেকেই মিষ্টি কিনত। বাকি মিষ্টির দোকানের মিষ্টি বিক্রি হতো না। হরি সিং এর ঠিক সামনেই রাধে শ্যামের দোকান ছিল। হরি সিং এর দোকানে এত ভিড়, আর আমাদের দোকানে কেউ আসছে না। মালিক, আমি বুঝতে পারছি না যে লোকেরা হরি সিং এর দোকানে কেন যায়। আমাদের মিষ্টি ওর থেকে তো খুব কম স্বাদ নয়। সবাই ওর গরুর দুধের দেশি ঘিয়ের জন্য। ওর গরু না হয়ে কামধেনুর গরু হয়ে গেছে। আগে তো গরিব ছিল, কিন্তু গরুর জন্য বড় লোক হয়ে গেছে। হরি সিং বিয়ের বরযাত্রী যেতে খুব ভালোবাসত। গ্রামের সব বিয়ের বরযাত্রীতে ও যেত। একদিন হরি সিং ট্রলিতে চেপে বরযাত্রী যাচ্ছিল। বরযাত্রী রাস্তায় এক জায়গায় দাঁড়ালো। হরি সিং ট্রলি থেকে নেমে জঙ্গলে এক জায়গায় টয়লেট করতে গেল। হরি সিং এর পেছনে হঠাৎ করে একটা শিয়াল চলে আসলো। এদিক ওদিক না দেখে ভয়ের চোটে ও অনেক দূরে দৌড়তে শুরু করলো। কয়েক কিলোমিটার দৌড়ানোর পরে ও নিঃশ্বাস নিল। শিয়ালের হাত থেকে বেঁচে গেল, কিন্তু ও রাস্তা হারিয়ে ফেলল। কিছুই বুঝতে পারছি না যে কোথায় যাব। হরি সিং জঙ্গলে একটাই রাস্তায় ঘুরতে লাগলো, আর রাত হয়ে গেল। মনে হচ্ছে না আমি জঙ্গল থেকে বের হতে পারবো। হরি সিং নিরাশ হয়ে বসে পড়ল। তখনই ওর কানে একটা ঘন্টার আওয়াজ এলো। হরি সিং ওই আওয়াজের পিছু নিল। ও দেখল একটা চকচকে সাদা গরুর গলায় ঘন্টা বাঁধা আছে। এই গরুটা তো দারুণ দেখতে। হরি সিং গরুটাকে নিজের কাছে বেঁধে রাখল, আর ও নিজের পরিবারের কথা ভাবতে শুরু করে দিল। এই সময় আমি যদি আমার বাড়িতে থাকতাম। গরুটা ঘন্টি বাজালো, আর হরি সিং হঠাৎ করে নিজের বাড়ি পৌঁছে গেল। আরে, এটা কিভাবে হলো? অনেকদিন ধরে তুমি কোথায় গেছিলে? নিশ্চয়ই তুমি প্রতিবেশী বিমলার সাথে পালিয়ে গেছিলে। ও তো অনেকদিন ধরে গ্রামে নেই। না, আমি লালা চৌধুরীর বরযাত্রীতে গিয়েছিলাম। জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। এই দেখো, জঙ্গল থেকে আমি কি পেয়েছি। তুমি কি কখনো এত সুন্দর চকচকে গরু দেখেছো কখনো? এ তো সাক্ষাৎ কামধেনু মনে হচ্ছে। কামধেনু? হ্যাঁ, কামধেনু হলো এমন গরু, ওর কাছে যা চাইবে সেটাই পেয়ে যাবে। বেদ আর পুরাণে এর কথা লেখা আছে। আমি হয়তো এই গরুটার জন্যই জঙ্গল থেকে সোজা বাড়ি ফিরতে পেরেছি। তো যদি এই কামধেনু হয় তাহলে এখনই বোঝা যাবে। হে গায় মাতা, আমার গরম গরম রাবড়ি খেতে ইচ্ছে করছে। গরুটা ঘন্টা নাড়ালো, আর এক পলকে হরি সিং এর হাতে একটা রাবড়ির মটকা চলে এলো। তোমার কথা সত্যি হলো, বাস্তবে এটা কামধেনু গরু। কামধেনু গরু পেয়ে হরি সিং এর খুশির অন্ত ছিল না। এখন আর ওকে মিষ্টি বানাতে হয় না। ও সোজা গরুর কাছে চেয়ে নিত আর দোকানে রেখে দিত। হরি সিং গরুর কাছে বড় বাড়ি আর জমিও চেয়ে নিল। ও ধীরে ধীরে পরিশ্রম করা বন্ধ করে দিল। দোকানের লোক দিয়ে কাজ করাতো, আর যা যা জিনিসের দরকার পড়তো কামধেনু গরুর কাছে চেয়ে নিত। একদিন হরি সিং এর বউ ওকে বলল, এইভাবে বিনা পরিশ্রম করে সব পাওয়া কিন্তু একদমই ঠিক না। ঈশ্বর আমাদের এই জন্য কামধেনু গরু দেয়নি যে আমরা একদম অলস আর অকেজো হয়ে যাই। তুমি পরিশ্রম করতে চাইলে করো। কামধেনু গরু থাকতে আমি কোনো পরিশ্রম কেন করব বলো তো? হরি সিং নিজের পুরনো গরুর খেয়াল রাখা বন্ধ করে দিয়েছিল। ওর খেয়াল না রাখার জন্য ওই গরুটা একদম দুর্বল হয়ে পড়েছিল। একদিন
রাধে শ্যাম হরি সিং এর বাড়িতে এলো আর ও পুরনো গরুটা কিনতে চাইলো। তুমি যা দিতে চাও দিতে পারো, এমনিতেও পুরনো গরুটার কোনো প্রয়োজন নেই। রাধে শ্যাম পুরনো গরুটার খুব ভালোভাবে দেখাশোনা করলো আর ওর ঘি দিয়ে মিষ্টি বানিয়ে বিক্রি করতে শুরু করলো। রাধে শ্যামের ভালো বিক্রি শুরু হয়ে গেল। ওইদিকে হরি সিং বিনা পরিশ্রম করে সব রকম সুখ সুবিধা ভোগ করছিল। একদিন হঠাৎ করে হরি সিং যখন ঘুম থেকে উঠল তখন ও দেখল যে ও পুরনো বাড়িতেই আছে। ও বাইরে গেল। কামধেনু গরুটা ওর উঠোনে ছিলই না। রুকমিনী, আমাদের গরুটা কোথায় চলে গেল? আর আমাদের বাড়িটা আগের মতো কেন হয়ে গেল? আমিও সকাল থেকে গরুটাকেই খুঁজছি। দোকানের সব মিষ্টিও উধাও হয়ে গেছে। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। তুমি পরিশ্রম করা ছেড়ে দিয়েছিলে, সেই জন্য কামধেনু গরুটা আমাদের কাছ থেকে চলে গেছে। হে ভগবান, এটা কি সর্বনাশ হয়ে গেল! হরি সিং জোরে জোরে কাঁদতে লাগলো আর চিৎকার করতে করতে ক্ষমা চাইতে লাগলো। হে ভগবান, কামধেনু গরুটা ফিরিয়ে দাও। এখন থেকে আমি রোজগার পরিশ্রম করব, এইভাবে আর বেকার বসে থাকবো না। ওদিকে যখন রাধে শ্যাম জানতে পারল যে হরি সিং এর কামধেনু গরু উধাও হয়ে গেছে, তখনও খুব খুশি হলো। রাধে শ্যাম ওর চাকরকে বলল, এখন হরি সিং এর দোকান চালাতে পারবে না, সেই জন্য আমায় মিষ্টিতে খুব ভেজাল মেশাতে পারবো। আজ থেকে শুদ্ধ দেশি ঘিয়ের মিষ্টি বন্ধ, নকল দেশি ঘিয়ের মিষ্টি বানানো শুরু করো। রাধে শ্যাম বেশি করে ভেজাল দিয়ে মিষ্টি বানিয়ে রোজগার করা শুরু করলো। অন্যদিকে হরি সিং নিজের ভুলের শাস্তি পেল আর একটা নতুন গরু কিনে ওর ভালোভাবে দেখাশোনা করলো। তারপর খুব পরিশ্রম করে শুদ্ধ ঘিয়ের মিষ্টি আবার বানানো শুরু করে দিল। এক গ্রামে সুখা আর লম্বু দুই ভাই থাকতো, কিন্তু দুজনের মধ্যে একদম মিলমিশ ছিল না। দুজনেরই মনে হতো যে ওরা কেউ একে অপরের ভালো চায় না। সেই জন্য দুজনের মধ্যে প্রায় দিন ঝগড়াঝাটি হতে থাকতো। ওদের মা ওদের বোঝাতো, কিন্তু ওরা দুজন ওদের মায়ের কথা শুনতো না আর চতুরের সুযোগ নিত। প্রায় দিন দুজনে নিজেদের কাজ বদলাতো। আর একদিন সুখা বিরিয়ানির দোকান দিল, যেখানে লম্বু পেয়ারা বিক্রি করছিল। দেখ লম্বু, তুই পেয়ারা নিয়ে আমার সাথে ঝগড়া করছিলিস তো, সেই জন্য আমি চিকেন বিরিয়ানির দোকান দিয়েছি। তুই এখানে কোনো ঝগড়া করিস না, ভালো হবে না বলছি। দেখ ভাই, যদি তুই ভালোভাবে বলতিস তাহলে আমি এইবার তোর কথা শুনে নিতাম, কিন্তু তুই আমাকে রীতিমতো ধমকালি, তাই আমিও কাল থেকে চিকেন বিরিয়ানি বিক্রি করব। কিন্তু এইবার আমি তোর কাজ বন্ধ করেই ছাড়বো। ঠিক আছে, দেখি তাহলে কে জেতে। দুজনে ঝগড়া করছিল, তখন ওখানে চতুর চলে এলো। আরে কি হলো ভাই, সকাল সকাল কেন ঝগড়া করছো? আর সুখা, তুই আজ বিরিয়ানি নিয়ে এসেছিস, তাও আবার চিকেন। আরে বাহ, এক প্লেট দিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আরে চতুর দাদা, এই দোকানে আপনারা যত খাবে খাও। চতুর বিনা পয়সায় অনেক বিরিয়ানি খেলো আর সুখার বিরিয়ানির প্রশংসা করতে থাকলো। সেটা লম্বুর পছন্দ হলো না। সুখা, তুই তো দারুণ বিরিয়ানি বানিয়েছিস, খেয়ে শান্তি পেলাম, খরিদ্দারেরও খুব ভালো লাগবে। আরে দাদা, তুমি কাল আমার হাতের বানানো বিরিয়ানি খেয়েও আঙুল চাটতেই থাকবে। ঠিক আছে, কালকে দেখা যাবে। এখন তুমি পেয়ারা খাও, তোমার পেয়ারাও দারুণ খেতে। একটু প্রশংসা পেয়ে লম্বু খুশি হয়ে গেল। চতুর বিনা পয়সায় পেয়ারা পেয়ে গেল। সুখা সারাদিন ধরে বিরিয়ানি 50 টাকা প্লেট বিক্রি করলো আর ভালো রোজগার করলো। এটা দেখে ওর ভালো লাগছিল না। বিকেলে দুজন ভাই নিজেদের বাড়ি ফিরে এলো। পরের দিন লম্বু সুখার আগে ওর গাড়ি নিয়ে পৌঁছে গেল। ও বোর্ডে লিখে দিল যে চিকেন বিরিয়ানি 40 টাকা প্লেট। কিছুক্ষণ পরে ওখানে সুখাও চলে এলো। পাগল, এত কমে বিরিয়ানি বিক্রি করছিস? আজ আমি দেখবো যে তুই কিভাবে তোর বিরিয়ানি বিক্রি করিস। দুই ভাইয়ের দামের মধ্যে পার্থক্য দেখে লোকজন লম্বুর কাছেই যাচ্ছিল আর সস্তা হওয়ার কারণে পেট ভরে বিরিয়ানিও খাচ্ছিল। এটা দেখে সুখাও বিরিয়ানি সস্তা করার কথা ভাবলো।
আর ও 50 টাকার বদলে 40 টাকা লিখে দিল। এখন দুই ভাই সমানভাবে টক্কর দিচ্ছিল আর বিরিয়ানি বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে। আমি শুনেছি তোমরা দুজন আজও নিজেদের লোকসান করে এসেছো। মা, ও আমাকে ধমকি দিয়েছিল আর এখন আমি ওর কাজ বন্ধ করেই ছাড়বো। মা, যখন তুমি কিছু জানো না তখন কিছুই বলতে যেও না তুমি। ঠিক আছে, এবার থেকে আমি কিচ্ছু বলবো না। তোমরা দুজন যা ইচ্ছে হয় তাই করো। একদিন সকাল সকাল চতুর সুখার সাথে দেখা করতে এলো। আরে এসো চতুর দাদা, বসো। আরে আমি তো তোমার নিজের মনে করি, সেই জন্য ব্যবসার কয়েকটা জিনিস শেখাতে এসেছি। দাদা, এখনো অবধি তো তোমার কথা শুনেই ব্যবসা করছি গো। এবার থেকে 5 টাকায় বিরিয়ানি বিক্রি করা শুরু করো। 5 টাকায় তো চিকেনের দামই উঠবে না গো। তুই তো তোর ভাইকে হারাতে চাস, তাই না? তাই তোকে নিজের পকেট থেকে টাকাই দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকাই নেই। তো দাদা কবে কাজে আসবে? যত টাকা লাগবে আমি দেবো। রোজগার পাতি হয়ে গেলে আবার আমাকে দিয়ে দিস। চতুর সুখাকে ধার দিল চিকেন বিরিয়ানি আর সুখা 5 টাকায় চিকেন বিরিয়ানির বোর্ড লাগিয়ে দিল। ওর সামনে লাইন লেগে গেল আর লোকজন টোকেন নিয়ে বিরিয়ানি নেয়ার অপেক্ষা করছিল। লম্বু এসব দেখে কষ্ট পাচ্ছিল। তখনই ওখানে চতুর এলো। কি হলো লম্বু, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? সামনেই তো দেখতে পাচ্ছ, আর তুমি আমাকে কষ্ট পাওয়ার কারণ জিজ্ঞেস করছো। তাহলে তুইও 5 টাকায় বিক্রি করে শুরু করে দে। আমার কাছে অত টাকা নেই। জানি না সুখার কাছে এত টাকা কোথা থেকে এলো। তুই চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি ধার দিচ্ছি। তুইও এখন 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি কর। চতুর লম্বুকেও ধার দিয়ে দিল আর দুই ভাই 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করতে থাকলো। আসুন আসুন, 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। আসুন আসুন, 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। 1 প্লেটে 4টে চিকেন পাবেন। সুস্বাদু খান, 1 প্লেটে 5টা চিকেন পাবেন আর মাত্র 5 টাকায়। দুই ভাইয়ের শত্রুতার সুযোগ লোকেরা খুব ভালোভাবে নিল আর 5 টাকায় পেট ভরে বিরিয়ানি খেলো। আজ দুপুরের মধ্যেই দুই ভাই সব বিরিয়ানি শেষ করে বাড়ি ফিরে এলো। কত রোজগার হলো আজকে? সুখার লম্বু মাকে সব সত্যি বলে দিল। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের চতুর টাকা দিয়েছিল। এখন তোমরা নিজেরাই ভাবো যে ও কি চায়। মা, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের আজ থেকে আর কোনো রকম ঝগড়া করব না। আমরা যত ঝগড়া করব তত অন্য লোকেরা সুযোগ নেবে। হ্যাঁ মা, আমরা এটা আজ বুঝতে পেরেছি। এখন আমরা দুজনে মিলে কাজ করব আর চতুরকে মজা শেখাবো। দুই ভাই একটা গাড়িতেই বিরিয়ানি রাখলো আর বোর্ডে লিখলো লম্বু সুখার চিকেন বিরিয়ানি। পরের দিন ওরা দুজন চলে এলো। যখন চতুর পরের দিন গিয়ে দেখলো তো অবাক হয়ে গেল। ওই মিলমিশ দেখে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করলো। বন্ধুরা, এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের মিলেমিশে থাকা উচিত, নয়তো অন্য কেউ এই সুযোগ নিয়ে চলে যাবে। আর পাশাপাশি এরকম লোকের কাছ থেকে সামনে থাকা উচিত, নয়তো কিছুদিনের মধ্যেই ডুবে যাবে।